আমন্ত্রণ ২১-এর রাতে। আমাদের আজকের বিষয় গোলমালের আভাস। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে থাকবেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি দুদু ভাইকে দিয়ে শুরু করতে চাই। আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রচারণা চালিয়েছেন ঠাকুরগাঁওতে তার নিজের এলাকায়। তিনি সেখানে একটি বক্তব্য দিয়েছেন। বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভোট কেন্দ্রে পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে, যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে ভোট দিতে পারে। এ বিষয়ে আরেকটি আশঙ্কার কথা প্রকাশ করেছেন। গোলমালের কথা যেহেতু বিএনপি মহাসচিব বলছেন, পররাষ্ট্র উপদেষ্টাও একটি কথা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে বলে আশঙ্কা করছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তবে তিনি বলেছেন, এসব আশঙ্কার মধ্যেও বাংলাদেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করছে। দুদু ভাই, আমরা সম্প্রতি দেখেছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রচারণার সময় সংঘর্ষ হয়েছে, সেখানে আহত হচ্ছে। আপনি কি মনে করেন, আসলে নির্বাচন কি গোলমালের আভাসটা কেন, বা একটি আশঙ্কাও করেছেন যে গোলমাল যেন কেউ না করতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের নির্বাচন হয়েছে কখনো বেশি আশার থেকেও বেশি গোলমাল হয়েছে, কখনো একেবারেই গুণাগুণের মধ্যে পড়ে না, টুকটাক হয়েছে। নির্বাচনে বিভিন্ন মত, পথ, ভাবনা, চিন্তার বিভিন্ন দল অংশগ্রহণ করে। এই নির্বাচনটা এমন যে এটা শহর কেন্দ্রিক না, সামগ্রিক। একের প্রান্ত সীমায় যারা বাস করছে, গ্রামের প্রান্ত সীমায় একেবারে, সেখানেও এই ভোটটি স্পর্শ করবে, অর্থাৎ তারাও এখানে ভোটের অংশীদার। তো কখন কোন ঘটনায় রেষারেষি হবে অথবা বাদ প্রতিবাদ হবে, এটা তো আগে থেকে বলা বা আশঙ্কা করাও ঠিক হবে না। আর সব প্রতিবাদই ঠেলাঠেলি, মতপার্থক্য, আশঙ্কাজনক ঘটনা বলে কেউ যদি চালাতে চায়, আমি তাদের সঙ্গে আবার একমত না। আমার কাছে মনে হয়েছে ঘটনার আগে আমরা যেটা চিন্তা করছি, অনেকে আছে যারা পুরা নির্বাচনই হবে এটা বিশ্বাস করে না, এটা বিশ্বাসই করতে চায় না। এখন এমন একটা জায়গায় এসছে, আর সপ্তাহখানিক বা 8 দিন 9 দিন আছে, আগামী সপ্তাহে নির্বাচন। এখনো কিছু কিছু মানুষ এই আশঙ্কার ভিতরে জাতিকে নিতে চায়, রাজনৈতিক দলগুলো ভোটারদের নিতে চায়। আদতে তো নির্বাচন হবে না, ব্যাপারটা এইরকম তারা বলতে চায়। আর আমার বিশ্লেষণ হচ্ছে, একটা মহল আছে যারা গণতন্ত্রের বাইরের শক্তি, কর্তৃত্ববাদী শাসনের পক্ষের, যারা গত 3টা নির্বাচনকে তামাশায় রূপান্তরিত করেছিল, যারা দেশ এবং বিদেশে আমাদের ভাবমূর্তিকে একেবারে ধুলায় মিশিয়ে দিয়েছে। নির্বাচন করে নাই, কিন্তু তারা বলেছে এত সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন আগে হয় নাই। কিন্তু আমরাও জানি, বিশ্ববাসীও জানে, এবং যারা পর্যবেক্ষক, অনেকে তো আসেই নাই সেই সময়, আবার আসলো, যা দেখেছে, তারা যেসব মন্তব্য করেছে সেগুলো তো আমাদের জাতির সঙ্গে যায় না। কারণ এই কারণে যায় না, ঈদ, কুরবানি বা পূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের থেকে কোনো অংশেই ইলেকশন উৎসবের বাইরে পড়ে না। ওগুলো যেমন উৎসবের ব্যাপার, ধর্মীয় উৎসব, নির্বাচন আমাদের দেশের ইউনিয়ন কাউন্সিলের থেকে শুরু করে জাতীয় ইলেকশন। মানুষ অনেক সময় কোনো কোনো বাসায় যায়, আমি নিজেও যখন প্রার্থী হয়েছিলাম বা নির্বাচন করছি, দেখছি পানি চাইছে, যেটা আমাদের গ্রামের সংস্কৃতিতে, সেখানে একটু গুড় হলেও দিয়েছে, একটু মুড়ি হলেও দিছে, শুধু পানি দেয় না তারা। এটা উৎসবের অ্যাকশন, একটু বসে খেতে হবে, দাঁড়িয়েও পানি খেতে দেবে না, একটু বসতে হবে। তো এটা আমাদের দেশের একটা সংস্কৃতির অংশ। তো সেই জায়গায় জাতীয় ইলেকশন বলা যায় যে 15-16 বছর না, গত 20 বছরের মধ্যে 3টা ইলেকশনের কথা বলি, আসলে আমার কাছে মনে হচ্ছে 4টা। 2008 সালের নির্বাচনে যেটাকে এখন সব প্রকাশ পাচ্ছে, ওই সময় তো প্রকাশ পায় নাই, যে মিস্টার ফখরুদ্দিন, জেনারেল মঈন এবং একটি রাজনৈতিক দল যেটা শেখ হাসিনার, মিলেমিশেই সেই নির্বাচনটা, এবং ভারত
সেই সময় বিএনপিকে কি করে, বিএনপি তো মানে 29টা সিটের পার্টি না, এটা চোখ বন্ধ করে বলা যায়। কখনোই এই অবস্থায় বিএনপি পড়ে নাই। তখন যে সামরিক ব্যক্তিরা ক্ষমতা নিয়ন্ত্রিত করছিল, ওই খারাপ নির্বাচনের মধ্য দিয়েও মানে গণতন্ত্র ফিরে আসুক এটা চেষ্টা উদ্যোগ নিয়েছিল 2008-এর, কিন্তু সেটাও মানে সেইভাবে তখন সফল হয় না। মানে আপনি আশঙ্কার জায়গাটা কি আসলে উড়িয়ে দিতে চাইছেন? না না, আমি উড়িয়ে দিতে চাচ্ছি না। আশঙ্কার ঘটনা ঘটার আগে আমি এটা মাথায় নিচ্ছে না, কিন্তু প্রিভার্শনটা যেটা নির্বাচনের সঙ্গে যারা সরকারিভাবে যুক্ত, রাজনৈতিক দল যুক্ত বা নানাভাবে যুক্ত সমাজে, তাদেরকে সতর্ক থাকতে হবে। একটি বক্তব্য আমি মনে পড়ছে, কয়েকদিন আগে একটি বক্তব্য দেখেছিলাম, সম্ভবত হাবিবুর রহমান হাবিব ভাই একটি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বলছিলেন যে পাকা ধান কেটে মোটরসাইকেলে করে দাড়িপাল্লায় তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র চলছে, একটি আশঙ্কার কথা তিনিও বলছেন। অনেকেই বলছে নির্বাচন হবে কিন্তু ঘোষণা হবে আরেকটা, এরকম কথাও আমার কাছে বা কানে এসছে। এই বিষয়টা ওই তখনই ভাবে এই প্রশাসন খুব একটা পরিবর্তন হয়নি, আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা পরিবর্তন হয়নি, তাদের যে অভিজ্ঞতা, তাদের যে কর্ম অতীতে মানে 3টি নির্বাচনের ক্ষেত্রে, তো এই যে পরিবর্তন না হওয়া, সংস্কার না হওয়া, যেটা ডক্টর ইউনূসও স্বীকার করেছিল, ওই জায়গাগুলোতে তারা বসে আছে। এই ক্ষেত্রে যারা গণতন্ত্র প্রিয়, সম্প্রতি কিন্তু প্রধান উপদেষ্টা, আমি একটু যোগ করি, তিনি বলেছেন জালিয়াতির কথা বলেছেন, সেটি আমরা খুবই অবাক হয়েছি। ওইটা যেভাবে বলেছে, আমি এইভাবে নির্বাচনের সঙ্গে আনতে চাচ্ছি না, ওইটা ভীষণ রকম আপত্তিকর কথা উনি বলেছেন। জালিয়াতি বলতে এটা আমাদের জাতীয় চরিত্রের একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে, কিন্তু এই জাতি, যে জাতি যুদ্ধ করে স্বাধীনতা আনে, যে জাতি মানে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনে, সেই জাতিকে জালিয়াতির জাতি। শতকরা দেখা গেল 1-2% জালিয়াতের জন্য 98% মানুষকে উনি যেভাবে চিহ্নিত করেছে, হ্যাঁ উনি জালিয়াত হতে পারেন, উনি বাস্তব বুদ্ধি থেকে বিবেচনা করতে পারেন, কারণ উনি তো বাঙালি, ডক্টর ইউনূস তো বাঙালি। আর এই এনজিওরা কি করে আমি সবাই জানি, আমি সব এনজিওকে খারাপ বলছি না, কিন্তু উনি যে কথা বলেছেন এটা জালিয়াতির জাতি, এটা ভীষণ রকম আপত্তিকর। হ্যাঁ, নির্বাচনে ভালো মন্দ সব লোকই থাকে, কিন্তু ভালোর সংখ্যা যেখানে বেশি থাকে সেখানে খারাপ হওয়ার সম্ভাবনা মানে খুবই কম থাকে। এই কারণে ভালোরা এটা অ্যাকসেপ্ট করে না। চেষ্টা থাকতে পারে, উদ্যোগও থাকতে পারে, কিন্তু হ্যাঁ এই আশঙ্কা তো পার্শ্ববর্তী একটা দেশে গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, তারা গণতন্ত্রের কথা বলে। সীমাহীন লুটপাট যারা করেছে তারাও ওই ওই ওখানে আশ্রয় পাইছে। স্বাভাবিক কারণে কেউ যদি মানে ওই পার্শ্ববর্তী দেশের সমালোচনা করে, আমি তো আশ্চর্য হব না, কারণ এই মিলিয়েই তো আমরা এই নির্বাচনের মধ্যে যাচ্ছি। ওই যে অবৈধ যে টাকা লুটপাট হয়েছে, ওই টাকা তো তাদের হাতে আছে। অবৈধ অস্ত্র, সেটা উদ্ধার হয়নি। অর্থ, অস্ত্র দুটোই মানে উল্লেখযোগ্য তো নাই, সামান্য হয়েছে কিনা তার সঙ্গে ওদের হাতে আছে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সম্ভবত এই কথাটা বলেছেন, আমার কাছে খুব টেরিফিক মনে হয়েছে, যে অস্ত্র পুকুরে আছে অথবা ওদের হাতে থাকলেও ব্যবহার হবে না, আমি এটা নিশ্চিত। এরকম লেফটেন্যান্ট জেনারেল কি আধ্যাত্মিকতার মধ্যে ঢুকেছেন আমি জানি না, বাস্তব বুদ্ধি কতটুকু তাও জানি না। এই যদি হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান, তাহলে আশঙ্কা তো থেকে যাচ্ছে। জি, দুদু ভাই আপনার কাছে আবারও আমি আসবো। এই পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই, তিনি এসে পৌঁছেছেন আমাদের মাঝে। আমি আপনাকে শুরু করতে চাই যে আমাদের আজকে আলোচনা হচ্ছিল যে গোলমালের আভাস একটি, আমরা সব পক্ষ থেকেই যত সময় কাছে আসছে নির্বাচনের, ততই বিষয়গুলি সন্দেহ সংশয় আরও কেউ কেউ প্রকাশ করছেন, যে পাহাড়ে দিতে হবে, গোলমাল যেন না হয় সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সরকারের দিক থেকেও একটি আশঙ্কা, বিশেষ করে পররাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে বিচ্ছিন্ন সহিংসতা হতে পারে, সেই আশঙ্কা তিনি করেছেন। আপনি কি মনে করেন আসলে যে গোলমালের আভাসটা কেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সমালোচক, আমাদের রাজনৈতিক অগ্রজ
শামসুজ্জামান দুদু ভাই এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এটি সব পক্ষ থেকে বলা তো ভালো দিক। যদি সবাই গোলমালের আসতে হলে গোলমালে কিন্তু সেখানে হবে না। দেখুন, বাংলাদেশের দীর্ঘ সময় মানুষ নির্বাচনকালীন যে একটা উচ্ছ্বাস, এটা এখন আলহামদুলিল্লাহ তৈরি হয়েছে বেশ কিছুদিন হলো, এবং এই নির্বাচনে সব দলই তো ক্ষমতা যেতে চায়। এক সময় বিএনপি জামাত ছিলাম আমরা একদিকে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছিল একদিকে। এখন ফ্যাসিবাদের পতনের পরে বিএনপি তারা আলাদা ইলেকশন করছেন কিছু দল নিয়ে, আর জামাত ইসলামী সহ 11টি দল আমরা নির্বাচনী ঐক্য করে আমরা নির্বাচনের মাঠে আমরা নেমেছি। স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আগ্রহ আছে, কৌতূহল আছে। জামাত ইসলামী দীর্ঘ সময় আমরা জুলুমের মধ্যে ছিলাম, বলা যায় ফ্যাসিবাদের আমলে আমাদের রাজনৈতিক অস্তিত্ব তো সংকটের মুখে ছিল। আমাদের হলো অফিসগুলো বন্ধ ছিল, সেখানে আমাদের দলের নিবন্ধন বাতিল করা ছিল, দলীয় প্রতীক ছিল না, আমরা সভা সমাবেশ করতে পারিনি। একটা নিষিদ্ধ সংগঠনের মতো আচরণ আমাদের সাথে তখন আওয়ামী লীগ সেখানে করেছিল, এবং তারা নিষিদ্ধ আমাদের করেছে। 5ই আগস্টের পরবর্তী সময়ে জামাতের ঐতিহাসিক উত্থান ঘটেছে। এর মূল কারণ হচ্ছে জামাত ইসলামী এত জুলুমের মধ্যে থাকার পরও কিন্তু জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাইনি। দেশের বিভিন্ন দুর্যোগের সময় জামাত ইসলামীর নেতারা তারা গ্রেপ্তারের ঝুঁকি নিয়েও তারা সেখানে, আপনি বন্যা বলেন, ঘূর্ণিঝড় বলেন, আগুন বলেন, আমরা সেখানে গিয়েছি। মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা জুলুমের মধ্যে থাকলেও আমরা জনগণের বন্ধু, জনগণকে নিয়ে আমাদের রাজনীতি। আরেকটা হচ্ছে, দেখুন, আমরা দীর্ঘ সময় আমরা মাঠে ছিলাম। জামাতের বর্তমান আমির তিনি 3 থেকে 4 বার কারাগারে, লম্বা সময় তিনি জেলখানায় পার করেছেন, রিমান্ড ফেস করেছেন। জামাতের সেক্রেটারি জেনারেল প্রায় 6 থেকে 7 বছর তিনি কারাগারে ছিলেন। বলা যায় সব নেতারাই দেশে ছিলেন, তারা কারাগারে ছিলেন, এবং তারা লম্বা সময় তারা হলো জেলখানায় থেকে মানবতা জীবনযাপন সেখানে করেছেন। দেখুন, ছাত্র শিবিরের, আমি তখন শিবিরের কেন্দ্রীয় কমিটির অফিস সম্পাদক, আমার সময় যিনি ছিলেন দেলোয়ার হোসেন, এখন ঠাকুরগাঁও 1 থেকে নির্বাচন করছেন, তিনি 54 দিন রিমান্ড ফেস করেছেন। জি, এভাবে এটি তো হিসাব পেছনের কথা, আমি কথাগুলো এই জন্য বলছি, এই জন্য আপনি দেখুন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে মানুষ জামাতের প্রতি আকৃষ্ট হয়েছে, এবং আমাদের নেতারা যেখানে যাচ্ছেন, এই যে গত 22 তারিখ থেকে যে আমাদের নির্বাচনী সফর শুরু হয়েছে, নিঃসন্দেহে আপনি দেখেছেন, জনগণও দেখেছে, যেখানে যাচ্ছেন সে হাজার হাজার মানুষ সেখানে সমবেত হচ্ছেন, লক্ষাধিক সেখানে ছাড়িয়ে দেয়, এক জেলাতে একাধিক জায়গা সমাবেশ, লক্ষ লক্ষ লোক সেখানে হয়ে যাচ্ছে। মানুষের আগ্রহ কিন্তু এখন পরিবর্তনের পক্ষে, এবং জামাত মানুষকে বোঝাতে সক্ষম হয়েছে যে পরবর্তীতে বাংলাদেশে যদি নতুন তার রাজনীতি আনতে হয়, যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হয়, যদি জুলাই শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে চাই, যদি আমরা সংস্কার প্রস্তাব চাই, তো মানুষের মধ্যে মানুষের না, এই দলটি এগিয়ে আছে, এই জোট এগিয়ে আছে, যার জন্য এখন নির্বাচনী মাঠে আমি যদি ভাইকে শ্রদ্ধার সাথে বলি, একসময় ওনারা ভাবতেন যে খুব সহজে পার হয়ে যাবেন, এটা মানুষও ভাবত, আসলে শেষ দিকে এসে এখন নির্বাচনী লড়াইটা অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হবে। এটি কেউ বলতে পারছেন না এখন আমরাই কিন্তু ক্ষমতা আসবো, এবং জনগণের মধ্যে চিন্তার অনেক পরিবর্তন হয়েছে, সবাই এখন চায়। এই জন্য বিএনপি এখন বলে যে নির্বাচনে সন্ত্রাস হবে, কিন্তু সন্ত্রাস তো আসলে আমরা কখনো করি না, কিংবা যারা জামাত জোটের সাথে কেউ সন্ত্রাস করেছেন বিগত ইতিহাস কিন্তু তা বলে না। আবার আমরাও বলি যে অপর পক্ষ থেকে এখানে কেন্দ্র দখল হতে পারে। এটি সবই আমরা সম্ভাবনা নিয়ে, যাতে করে ইলেকশনটা আমাদের সুন্দর হয়, যাতে করে সরকার তার আইনশৃঙ্খলা বাহিনী ভালো ইলেকশন করতে পারে। দেখুন, সব মিলিয়ে কথা হলো, আমরা গোলমাল কথা সবাই বলবো না, আমরা কেউ গোলমাল চাই না। আমরা চাই জনগণ যাদেরকেই দেখ, জনগণের ম্যান্ডেট পেয়ে আমরা অপোজিশনে যাই, কোনো সমস্যা নেই। যারাই জনগণের ম্যান্ডেট পাবে, যে অবস্থায় থাকুক না কেন, জনরায়ের প্রতি আমাদের সম্মান দেখাতে পারলেই কল্যাণ। কারো পক্ষে গোলমাল সৃষ্টি করা কিংবা ভোট কেন্দ্র প্রভাবিত করার চেষ্টা করা, যেমন দেখুন তখন তারেক রহমান বলছে যে তাহাজ্জুদ পড়ে আসবেন, আমরা বলি আরও আগে আসবেন মধ্যরাতে। এটা সবাই কিন্তু ভালো দিক, আপনারা বলছেন আরো আগে আসবে। যাতে করে কেউ কিছু অঘটন ঘটাতে না পারে, এটি আমি পজিটিভ ভাবছি, নেগেটিভ ভাবছি না। তাহলে তো দিনের ভোট রাতে না, রাতে বলতে আপনি আগে থেকে মাঠে, যাতে করে কেউ ভোট কেন্দ্রে পরিবেশ তৈরি করতে না পারে। পাহারা দেওয়ার কথা বুঝিয়েছেন, তার জনশক্তিকে আরেকটু বেশি সক্রিয় হওয়ার কথা বুঝিয়েছেন। এটি মূলত আজকে আমরা একটি বিষয় আপনার মাধ্যমে জানতে পারলাম, তারেক রহমান বলছেন তাহাজ্জুদের পর, আপনারা বলছেন যে আরো আগে ভোট কেন্দ্রে যাওয়ার কথা বলছেন। আমি দুদু ভাইয়ের কাছে আসতে চাই। দুদু ভাই, তিনি একটি কথা বলছিলেন যে 5 আগস্টের পর জামায়াত ইসলামীর ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছে বা উত্থান হয়েছে, এটি তিনি বলছিলেন, এবং নির্বাচনের
বলছেন যে বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস তিনি দেখতে পাচ্ছেন। আপনার কাছে কি মনে হয়? এটা যে কোনো দল তার অবস্থান সম্বন্ধে নিজেদের ধারণার কথাটাই বলবে, কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গি অতীত এবং ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখনই এটা পরিষ্কার হবে। 54 বছরের ভিতরে জামাতের ইসলামে আমাদের সঙ্গে মানে বিএনপির সঙ্গে ফ্রন্টভুক্ত হয়ে যখন নির্বাচন করেছে বিএনপির সঙ্গে, তখন তাদের সম্ভবত 15-20টা সিট পাইছে, কিন্তু এককভাবে যখন নির্বাচন করেছে 3টা থেকে 6টার ঊর্ধ্বে যায়নি। এটা হচ্ছে রেজাল্ট, ঊর্ধ্বে আর নিচে। জি, পাকিস্তান আমলেও উল্লেখযোগ্য ইলেকশনের রেজাল্ট খুব একটা নাই, মানে ভোটের রেজাল্টের নেম অফ জামাত ইসলাম এই ধরনের ঘটনা নাই। আর এককভাবে এই দল ক্ষমতাসীন হওয়ার পরে, এটা পাকিস্তানে আছে, বাংলাদেশে আছে, ইন্ডিয়াতেও আছে জামাত ইসলামে। তো কখনো কোনো রাষ্ট্রে মানে মুসলিম লীগ যেমন আছে, পাকিস্তান আমলে তারা ক্ষমতায় ছিল, বিএনপি আছে, এমনকি জাতীয় পার্টির স্ত্রীতে আছে, কিন্তু জামাত ইসলামের নাই। কিন্তু সব থেকে পুরাতন দল এই অঞ্চলের, পাকিস্তান আর বাংলাদেশের, তার আগে ছিল মুসলিম লীগ, জামাত ইসলাম। তো সেই জন্যে আশাবাদের কথা না থাকলে তো একটা দল থাকবে না। যদি প্রথম চোটেই তারা বলে আমাদের সম্ভাবনা নেই, তাহলে সেই দলের লোক তো অন্য দলে চলে যাবে, কারণ নির্বাচনমুখী মানে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার। তাদের এই আশাটা কতটুকু বাস্তব ভিত্তিক আপনি মনে করেন? আমি তো আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে বললাম। জি, কিন্তু আমি সামনের কথা আর বলছি। সামনেটা যদি আপনাকে নিতে হয় তাহলে অতীতটা দেখে সামনে ইলেকশনের পরে মন্তব্য করা যায়। আমি তাদের উচ্চাশা বা মধ্যম আশা এইভাবে ব্যাখ্যা করব না। একটা দল হিসাবে তারা তো রাজনীতির সাংগঠনিক এবং নির্বাচনমুখী একটি দল হিসাবে তারা তো একটা চেষ্টা থাকবে ভালো করার। তবে আমার কাছে যেটা মনে, আরেকটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে মানে জামাত ইসলামের মুসলিম নারী সম্বন্ধে তাদের নেগেটিভ একটি ধারণা। যেমন দলগতভাবে তাদের একটা মেম্বার নেই সেন্ট্রাল কমিটি। একটা বড় সমাবেশ সরওয়ার্দীতে জামাত ইসলাম ইদানিং সম্প্রতি করেছে, বেশ বড় সমাবেশ। একটা মুসলিম নারী সেখানে বক্তা হিসাবে থাকে নাই। আমার ধারণা হয়েছে, এবং এই বোধহয় 3-4 দিন আগে জামাতের সম্মানিত প্রধান আমির তিনি বলেছেন এই দলে কখনো কোনো নারী প্রধান হতে পারবে না, মানে জামাত ইসলাম, এবং হয়ও নি এ পর্যন্ত। সত্যটাই তিনি বলেছেন। তো যেখানে আমি ভোটের মানে আমাদের দেশে বিশেষ করে অর্ধেকের কাছাকাছি না, একটু বেশিও হতে পারে কোনো কোনো জায়গায় নারী ভোটার, তো ওইটাকে আমি মাইনাসে রাখছি। তাহলে এখন আমি পুরুষ ভোটার দিয়ে আপনাকে জিততে হবে। আমাদের বিএনপির একটা দীর্ঘ সময়ের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার মৃত্যুর পর তার যে জানাজা, শহীদ জিয়া রহমানের মৃত্যুর পর তার যে জানাজা, এবং আমাদের নেতা বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন, নির্বাসিত জীবন কাটছেন, তার উপস্থিতি, সব মিলিয়ে, এবং তারেক রহমান সাহেব, আমি এটা বিভিন্ন জায়গায় যে সমাবেশ ইদানিং হচ্ছে সেগুলো শুধু উল্লেখযোগ্য না, ইতিহাসখ্যাত একটি ঘটনা হচ্ছে বলে আমার ধারণা। এর আগেও অনেক সমাবেশে আমি দেখেছি, নিজেও উপস্থিত থাকছি। তো স্বাভাবিক কারণে মানুষের এই সাড়াটা আছে, এটি ভোটের বাক্সে যদি মানে ক্লিক করে পরে, তাহলে পরে বিএনপি আগের থেকেও ভালো রেজাল্ট করবে, অতীতের থেকেও। তাহলে পরে সম্ভাবনাময় দল হিসাবে বিএনপির সামনের দিকে ভালো ছাড়া তো আমি খারাপ দেখছি না। জি, আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি স্পষ্ট। আমি অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে তারা গিয়েছিলেন এবং বেশ কিছু কথা বলেছেন। আমি সেই কথা কিছু অংশ উল্লেখ করতে চাই আপনার জন্য। ঢাকা মহানগর ও দেশের বিশেষ বিশেষ কিছু আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশন বা স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ করেছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আপনি আসলে কি মনে করছেন? তিনি যে বলছেন যে কিছু আসনভিত্তিক ভোটার মাইগ্রেশন স্থানান্তর করা হয়েছে, অভিযোগ করেছেন তিনি। আচ্ছা, আমি সেটা বলবো। তার আগে আমাদের দুদু ভাই বলেছেন যে জামাত একক ইলেকশন করে 3 থেকে 6টা সিট পেয়েছে। 1991 সালে জামাত ইলেকশন একাই করেছে না? তখন 18টা সিট পেয়েছি আমরা। তো 1991 সালে 18টা সিট পেয়ে আমরা তো বিনা শর্তে, যখন আওয়ামী লীগ আসছিল জামাতের আমিরের কাছে, বিএনপিও আসছিল, এবং জামাত তখন দেশের রাজনীতি বিবেচনা করেই বিএনপিকে দেশের জন্য পজিটিভ ভেবেই কিন্তু আমরা বিনা শর্তে সমর্থন দিয়েছি না। সে 18 সিট তো ঐক্যবদ্ধ হয় না, আলাদা ইলেকশন আমরা করেছি। মানে বলে গেছেন ওই জিনিসটা বলতে। 96-এ আমরা ইলেকশন করেছি আলাদা, সেটা আপনি বলতে পারেন। আমরা 3টা সিট পেয়েছি। তারপর থেকে এই মানে লাস্ট সময় পর্যন্ত জোটবদ্ধ ইলেকশন হয়। 2001 সালে জোটবদ্ধ ইলেকশন আমরা করেছি, 8ও করেছি, 14তে আমি ইলেকশন করিনি, 18তেও করেছি। সেই পর্যন্ত 24টা ইলেকশন কেউ করেন। তো আমাদের ইতিহাসটা হলো 96-এর ইতিহাস। আমি আজ থেকে প্রায় 30 বছর আগের আপনার ওই দেশের জনসংখ্যা বেড়েছে, ভোটারও বেড়েছে, নানা পরিসংখ্যান বেড়েছে। আমরা কেন আশাবাদী দেখুন, এটি আমি আপনার অনেকবার এই শোতে বলেছি। সাম্প্রতিক সময়ে যে ইলেকশনের যে বিশ্ববিদ্যালয়গুলোতে, এটি কখনো আমরা ভাবতে পেরেছি বলুন তো? ছাত্র দলের মতো 3বারের যেই দল, যাদের যে মানে বড় সংগঠন ক্ষমতা আসছে, আপনি কি মনে করেন যে সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলোর যে ফলাফল সেটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে? কেন মনে করব না? মনে করে যথেষ্ট কারণ আছে। এই জন্য করি, লাস্ট পর্যন্ত শাহজালাল বিশ্ববিদ্যালয় ওনারা বন্ধ করেছেন নানা কায়দা কানুন করে, যাতে করে এটা কোনো প্রভাব নির্বাচনে পড়তে না পারে। সেটি কায়দা কলম করে বন্ধ করা অবশ্যই করেছে। নির্বাচন কমিশনে ওনারা মব সৃষ্টি করেছেন, ওনারা হলো এরপরে মানে কোর্টের দ্বারস্থ হয়েছেন, বিএনপির আইনজীবীরা সেখানে ভূমিকা রেখেছেন। যেখানে দরকার ছিল ওনাদের আইনজীবীরা ভোটের পক্ষে অবস্থান, ওনার বিপক্ষে অবস্থান করেছেন। কেন বললাম, দেশের যেখানে যারা মেধাবী স্টুডেন্ট, যারা ইয়াং সোসাইটি, তারা যখন 5টা বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট দলের সমর্থিত প্যানেলকে বিপুল ভোটে বিজয়ী করে, সে কোনো প্রভাব পড়বে না ইলেকশন, এটা কীভাবে ধারণা করেন আপনি? অবশ্যই প্রভাব পড়বে। প্রভাব পড়বে বলেই তো এখন ওনারা নানা জায়গাতে আমাদের বিরুদ্ধে একটা গুজব ছড়াচ্ছেন। দেখুন গুজবটা কি, ইদানিং দেখলাম 2টা শব্দ ওনারা খুব পেরেশান, গুপ্ত নিয়ে পেরেশান। আগে সে তো রাজাকার শব্দ, এখন আসছে গুপ্ত শব্দ। এই গুপ্ত বলতে এখন তো ওনাদের চেয়ারম্যানে গুপ্ত হয়ে গেছে অনেকটাই, মানে বলা শুরু করেছে। আমরা এটি বলতে চাই না, কারণ এখন দলের চেয়ারম্যানের প্রতি আমাদের অবশ্যই সম্মান রাখাটা আমরা যৌক্তিক মনে করি। মানুষ এখন বলে যিনি 70 দেশের বাইরে ছিলেন উনি কীভাবে এই কথা বলতে পারেন, জবাব উনি দিবেন। দ্বিতীয় বলছেন কি, যে জামাতে কোনো কি নাই, নারী প্রার্থী নাই। এটা কেন জানেন? মানুষের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নেওয়ার জন্য। বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রীরা আমাদেরকে ভোট দিয়েছে, বিপুল সংখ্যক ছাত্রীরা, নাহলে তো পাশ করার কথা না আমরা। এবং এই ইদানিংকালে যে জরিপগুলো হয়েছে, এই জরিপও ম্যাক্সিমাম নারীরাই এবার তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেবেন। এটা বুঝতে পেরেই এখন জামাত নারী বিদ্বেষী। জামাত আমিরের ওই আইডি হ্যাক করে এখন গুজব, যিনি প্রতিদিন নারী অধিকার নিয়ে 5টা সমাবেশে কথা বলেন, স্পষ্ট বক্তব্য দেন, তিনি আবার কেন যাবেন তার সেখানে আইডি গিয়ে বিভ্রান্ত কথা বলার জন্য? নানাভাবে কীভাবে কী করবেন? আমরা মনে করি দেশের নারীরা অনেক সচেতন। জামাত ইসলামের ভিতরে 40 থেকে আমাদের 45% আমাদের নারী নেতৃত্ব আছে। জামাতের কর্মপরিষদের নারী সদস্য সেখানে আছে। হ্যাঁ, তারা হয়তো ওপেন রাজনৈতিক মাঠে আসছেন না, সেটা সময় বলে দিবে। যদি আমরা জুলাই সংস্কার বাস্তবায়ন হয়ে যায়, 5% নারীকে আমরা দিব, না করিনি। যদি জুলাই সনদ আসে যে মানে আগামী ইলেকশন থেকে প্রত্যেকটা দল তারা 5% নারীকে দিবে ইলেকশন সরাসরি, জামাত তো আমরা না করে আমরা স্বাক্ষর সেখানে করি। আমরা এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা জামাত নারী বিদ্বেষী দল, এটি আসলে খুব বেশি কাজে আসবে না। দ্বিতীয় বলেছেন, দেখুন ভোটার এটা স্বাভাবিক পদ্ধতি। আমি তো আমার ভোটার চেঞ্জ করছি না, তো আমি সে কাতারে পড়ে গেছি নাকি? দীর্ঘ সময় পর ইলেকশন হচ্ছে, সবাই যার জায়গায় তারা সেখানে ভোটার নিয়েছেন, এনেছে। এটি প্রত্যেক দলেরই রাজনীতিটা কাজ, এটাকে আলাদা এজেন্ডা করা কোনো, এটা তো লোকাল ইলেকশন, ন্যাশনাল ইলেকশন। এখানে লক্ষ লক্ষ ভোটের কাজ কারবার সেখানে। তো সেখানে এসে 1-2 হাজার ভোট কে কোথায় এনেছেন, এটাকে বড় ইস্যু করা, মানে আসলে ইস্যুবিহীন বিএনপি তো কি করে একটা ইস্যু নিয়ে আসা যায়। আমি গতকালকে আপনি নিশ্চয়ই একটি বক্তব্য শুনেছেন, মির্জা আব্বাস একটি বক্তব্য বলেছেন যে 40 লাখ বোরকা বানাইছে, এরকম একটি খবর তিনি বলছেন। এই কথা একসময় কিন্তু সজীব জয় বলেছেন, মনে থাকার কথা আপনার। তার মানে সজীব বয়েদের জয় যে আশঙ্কা করছেন, একই আশঙ্কা মির্জা আব্বাস সাহেব করছেন। 2008 সালে বলছেন সজীব বয়েদের জয়, যে বোরগা আলীর সংখ্যা বেড়ে যাচ্ছে।
তার মানে আওয়ামী লীগ যে বোরকাকে ভয় করতো, এখন সেই ভয় কিন্তু আমাদের আব্বাস ভাইয়ের দল পাচ্ছেন। 50 লাখ বোরকা হঠাৎ, তার মানে কি বুঝেছেন এখানে? মানে বোরকা বিতি মানে কি যেরকম পুরুষরা বোরকা পরে বললাম, বোরকা বিতি যেরকম আওয়ামী লীগের ছিল, সজীব ওয়াজেদ জয় যেরকম বোরকা নিয়ে খুব পরেশান, এবং এই বোরকা নিয়ে পরেশান থাকার কারণে কিন্তু বিগত সময়ে বহু নেত্রীকে আমাদের তারা কারাগারে গিয়েছেন। এই বোরকার কারণে কিন্তু বাংলাদেশে ফেসিবাদ তারা তৈরি করেছেন। এখন আবার 50 লাখ অর্ডার দিয়েছেন। লক্ষ্মীপুরের এক সাবেক এমপি এনের সাথে বলেন যে 50,000 অর্ডার দিয়েছেন। এগুলো মূলত যারা হিজাব পরেন তাদের অপমান করা। মানে ওনারা আশঙ্কা করছেন এবার যে যারা ভোট কেন্দ্রে যাবেন সব বোরকা পরে যাবেন, আর বোরকা পরা সব নারীরা জাল ভোট দিতে আসতেছেন। বাংলাদেশের নারীদের ব্যাপারে নেগেটিভ ধারণা পোষণ করা হয়েছে এই বোরকা নিয়ে বক্তব্য দেওয়ার কারণে। কারণ মানে তাদের ধারণা কীরকম হলো যে বোরকা পরা নারীরা কী করবেন, জাল ভোট দিবেন। তার মানে নারীদের ব্যাপারে কত নেতিবাচক ধারণা বিএনপি পোষণ করে এটা তার মধ্যে প্রমাণ। এবং বিগত যে অনেকগুলো ঘটনা ঘটেছে বাংলাদেশে গত এক সপ্তাহ জুড়ে, প্রায় 20টার মতো জায়গায় তারা আমাদের নারী কর্মী হেনস্থা করেছেন, তারা সেখানে আপনার কাউকে লাথি মেরেছেন, তারা সেখানে হলো আপনাকে সরপেশনে গিয়ে একজন নারী কান ছিঁড়ে ফেলেছেন, আবার কেউ ভোট চাইতে আসলে তাকে ত্রিপল লাইনে ফোন দিয়ে ধরিয়ে দিবেন। আবার ওনাদের এক নেতা বলতে মোশাররফ হোসেন ঠাকুর যে নারীরা হলো কি যারা হেজাব পরেন নেকাব পরেন তারা প্রতিদাদের মতো করে বলেন। এই যে কথাগুলো বলছেন, তার মানে ওনাদের মূল বয়টা হচ্ছে এবার নারী ভোটার, কারণ ওনারা ধরে নিয়েছেন এবার নারীদের ভোট একচেটিয়া ধানের শীষের পক্ষে পড়বে না, যার জন্য জামাত নারী বিদ্বেষী, আমাদের দলে নারী নাই, এই কথাগুলো বলে মূল নারী সমাজকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা যে তোমরা কিন্তু জামাত ইসলামে ভোট দিবা না। কিন্তু নারীর সমাজ যথেষ্ট সচেতন, তারা জেনে বুঝে এবার বিপুল সংখ্যক নারীরা তারা দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন, এবং সেটা হিজাবি হোক নন হিজাবি হোক, আমরা বলি সকল নারীরা এবার তারা দাঁড়িপাল্লা প্রতীককে সমর্থন করবেন। এই বয়টা এখন আমাদের আগের যারা বন্ধু, এখনও আমরা বন্ধুই মনে করি, আমরা কাউকে শত্রু মনে করছি না, কারণ আমাদের সবাই দেশটাকে গড়তে হবে, আমরা বিভাজন এখানে চাচ্ছি না। সুতরাং তারা একটু আশঙ্কা আছেন, ভীত যে আসলে কি হয়ে যায়। আমি এই ব্যাপারে এই বিষয়ে দুদু ভাইয়ের বক্তব্য জানতে চাইবো, কিন্তু আমাকে বিরতিতে যেতে হচ্ছে। দর্শক একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট আতিকুর রহমান। আমি এ পর্যায়ে দুদু ভাইকে দিয়ে শুরু করতে চাই। তিনি বেশ কিছু কথা বলছিলেন, আশঙ্কা বলছিলেন যে বিএনপি আশঙ্কিত যে আসলে নারী ভোটাররা সব কিছু এবার হিসাব নিকাশ হয়তো উল্টে দিতে পারেন, এই জন্য হয়তো বিএনপি নারীদের নিয়ে কথা বলছেন। আরেকটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। জামায়াত ইসলামের আমির আজকে বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হাঁ ভোটের পক্ষে কথা বলতে শুরু করেছেন। আজকে না গতকালকে শনিবার বিকেলে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেছেন যে জাতির ধাক্কা খেয়ে এখন হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছেন। দুধ ভাই, দুইটি বিষয় একটু বলবেন। আসলে মানে ক্রস করার মতো মানসিকতা আমার নাই। ওই যেমন আমি এটা বলতে চাইছিলাম না, তার বক্তব্যের প্রেক্ষিতে সে যখন কথাটা তুলে দিল, সম্মানিত আমাদের ডাক্তার শফিক একটা পার্টির প্রধান, তো এক্স হ্যান্ডেলে তিনি যে মন্তব্য করেছেন মেয়েদের চাকরি করলে তারা পতিতা, এই কথাটা আমি এড়িয়ে যেতে চাইছিলাম না, আমি একটু জিজ্ঞেস করতে চেয়েছিলাম আপনারা দুজনেই তুলেছেন আগে সেই উঠাই দিছে। যারা নারীদেরকে ঘরের বাইরে গেলে পতিতা মনে করে, এটা হচ্ছে সব থেকে নিম্ন রুচির একটি ঘটনা আমার কাছে মনে হয়েছে। তখনই চলে আসে 71-এর কথা। এই দেশে 2 লক্ষের অধিক আবরু হারিয়েছে এই দলটার, যে দলের নাম হচ্ছে জামাত ইসলামী, স্বাধীনতার যুদ্ধের সময় যারা এই দেশটাই চায় নাই, তারা মেয়েদের উপরে এই আক্রমণটা করেছে 71-এ।
2 লক্ষের অধিক। আর আমি এটা কি বলবো, যে দলের বললাম তো যে প্রকাশ্যে আসতে পারে না মেম্বারশিপের কথা, যে নির্বাহী কমিটি মেম্বার, ভাইস আমির বা অমুক সম্পাদক, কেন তারা যে দলে তাদের একটা মিনিমাম একটা মেম্বারশিপ নাই, সে ভোট দেবে কেন? কিসের জন্য? দয়ায়, যে ওরা না আসলে আমরা বাঁচবো না। এটা হচ্ছে হঠাৎ করে এই দল জন্মায় নিত, পাকিস্তান আমলের আগে জন্মাইছে। তো এতদিনে যাদের এই মানে ঘোষণাপত্র বা তাদের পরিবর্তন আসে নাই নারী সম্বন্ধে, তাদের বলে কখনো আসবে না। আর ভোটের ইতিহাসে রেজাল্টটা দিয়ে দিলাম তো, বিএনপি তো স্বাধীনতা পরের দল, একাধিকবারে চারবার তারা রাষ্ট্র পরিচালনা করছে ভোটের মধ্য দিয়ে, এবং তারা আমাদের সঙ্গেও থাকছে। জামাতে ইসলাম আমাদের সঙ্গে ফর্ম করে 2বার মন্ত্রিত্ব গ্রহণ করছে। আমরা খারাপ, তারা ভালো, মানে এই যে কনসেপ্টটা, এটা জন্মের সময়, মানে বাংলাদেশের জন্মের সময় তাদের যে ঘটনাগুলো, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করলে ভয়ঙ্কর সব কথা বেরিয়ে আসবে। সেই কথাগুলো আর আমি নাইবা বললাম। আমার কাছে এই কারণে বলছি যে ব্যাখ্যা বিশ্লেষণ, আলাপ আলোচনা, রাজনীতি, সমর্থন, ত্যাগ, তিতিক্ষা, জেল, জুলুম, এটার ফলাফল হবে 12 তারিখের নির্বাচনের পরে। জি, আমি ওই যে এক্স হ্যান্ডেলের কথা বলছিলেন, আমি আজকে জামায়াতের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্য একটু উল্লেখ করতে চাই। সেখানে বলা হচ্ছে এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করে তারা কিছু খারাপ ও আপত্তিকর পোস্ট দিয়েছে। এতে বোঝা যায় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি। কিছু লোক তাৎক্ষণিক কর্মসূচি দিয়েছে। জামায়াতের আশঙ্কা এই কাজের সঙ্গে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিভির কিছু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী জড়িত আছে। তবে কোন দল এই কাজ করছে সে বিষয়ে সরাসরি কারোর নাম বলেননি। আমি একটা কথা বলি, এই ফেসবুক, সোশ্যাল মিডিয়া বা হ্যান্ডেল, এইগুলো হ্যাক হতেই পারে, কিন্তু উনি হলেন জামাতের 1 নম্বর ব্যক্তি। ডাক্তার শফিক সাহেব তো জামাতের 1 নম্বর ব্যক্তি। তো একটা হ্যাক হওয়ার 9 ঘন্টা পর আপনি জামাতের বিরুদ্ধে এখন একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেন, 1 সেকেন্ডের মধ্যে 1000 জন আপনার বিরুদ্ধে কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে। জাস্ট একটা দেন আপনি, 1 সেকেন্ডের মধ্যে। তার পার্টি প্রধান, আমার কাছে মনে হয়েছে এই দেশের সবথেকে সোশ্যাল মিডিয়াতে যে ইনভেস্টমেন্ট অন্য কোনো পার্টির বা দক্ষতা এটা নাই। মানে এই মিডিয়াকে বিএনপি এত পারে নাই। সেই দক্ষ কর্মী বাহিনী থাকা অবস্থায় একটা দলের প্রধানের বিরুদ্ধে যখন এই ধরনের হ্যাক হয়ে যাওয়ার পর 9 ঘন্টা পর তার মানে আদালত কি বলে এটা থানাতে গিয়ে এক জিডি করে, তখন আমার কাছে সামথিং রং মনে হয়। এটা যদি বিএনপি বলতো, আদার্স পার্টি বলতো, তাহলে এদের মানে সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ব্যাপারে এতটা দক্ষতা, এতটা ইনভেস্টমেন্ট আছে বলে আমার কাছে মনে হয় না। তো এই দল যখন তার আমিরকে ব্যাপারে মানে যে মন্তব্যটা এসছে, হ্যাঁ এটা দুঃখজনক, উনি অস্বীকার করছেন, প্রতিবাদ করছে, আমি তাকে অভিনন্দন জানাই। তিনি যদি এটা বলে না থাকেন, যে মহলই করুক, তিনি কোনো নাম বলেননি, যে মহলই বলুক, রাজনীতিতে একটা শিষ্টাচার থাকতে হবে। যখন উনি বলছেন এটা ওই জায়গাটা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এই প্রশ্নগুলো যখন এসছে, এই প্রশ্ন কেন তিনি 9 ঘন্টা পর বললেন? জি, জামাতের পক্ষে বলা হচ্ছে একটি বিশেষ দল এই কাজগুলি করছে আর কি, তারা এই কাজের সঙ্গে জড়িত, এটি বলছে। দুদু ভাই, আপনার কাছে আমি আসবো। আমি এ পর্যায়ে অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে আসতে চাই। তার আগে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে দুদু ভাই বলছিলেন, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, জামায়াত ইসলামীর আমিরের এক্সে পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়া দাবি করা নিয়ে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে। নারী বিদ্বেষী পোস্টের প্রায় 9 ঘন্টা পর সমালোচনার মুখে দিবাগত রাত 1টার দিকে, রাত 12:40 আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, তিনি এই প্রশ্ন তুলেছেন। দেখুন, ওই আমি বলছিলাম যে বিএনপি এখন ইস্যু কি পাবেন,
এখানে বিকাল 4:37 হলো আপত্তিকর পোস্ট করা হয়েছে। আমরা 4:08 জানতে পেরেছি আমরা, এবং 5:09 আমরা আমাদের আবার পাসওয়ার্ড চেঞ্জ করে আমরা এটাকে নিয়ন্ত্রণে নিয়েছি। কালকে বিকালের ঘটনা, এবং আমরা বলেছি এটা হ্যাক হয়েছে। এরপরও আমরা দেখলাম যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে জিনিসটা হ্যাক হওয়ার পর বলা হয়েছে এটা হ্যাক হয়েছে, আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই পোস্টটা আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এটাকে একটা রাজনৈতিক ইস্যু কারা বানিয়েছে বলুন? ছাত্রদল বানিয়েছে, গিয়ে সমাবেশ করেছে, বামরা বানিয়েছে। সেটা বাংলাদেশের জন্য আসলে বামরা একটা অভিশাপ, বাম রাজনীতি বাংলাদেশের জন্য। এই বামদের কোনো কাজ নাই। আমি দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশের কোনো দুর্যোগে বামদের আমরা কোথাও দেখি না, না সিডরে, না ঘূর্ণিঝড়ে, না শীতকালে, না বন্যায়, না কিছু। 5ই আগস্টের আন্দোলনে তো সবাই একসঙ্গেই ছিলেন। এদের দেখি কখন ওই কোথায় কি একটা হইল, যখন মোশাররফ হোসেন ঠাকুর বলল যে নেকাবেরা পতিতার মতো, তখন এই বামরা কি তারা কি ঘুমিয়েছিল? কিন্তু আপনি যে বললেন তাদের কোথাও আমি দেখা বলি, যায়নি, কিন্তু 5ই আগস্টে তো সবাই একসঙ্গে শুনেন, আন্দোলন করেছিলেন। একটা কথা আছে কি, শীতনিদ্রা, বা আমরা ঘুমাই থাকি শীতনিদ্রা দিয়া। যখন থেকে জামাতের কোথাও কিছু হলে 1%, তো 99 রিয়েকশন দেখায়, অন্যরা করলে 10% রিয়েকশন দেখায় না। এই জন্যই বাংলাদেশের বাম রাজনীতি এখন অধপতন হয়ে, আরও অধপতন হবে। কোনো কথা নাই, বার্তা নাই, কোনো পাবলিক কানেকশন নাই। কি সিলে কান নিয়ে গেল রে, নিয়ে গেছে, কান হাত দিয়েও দেখে না, রাস্তা কর্মসূচি ঘোষণা করে দেয়। এই জন্য আগামী দিনে এটা অভিশাপ বাংলাদেশের বাম রাজনীতি, এই অভিশাপ কখনো তারা বুঝতে পারবে না। আমি বলি, এই অ্যাকাউন্ট হ্যাকের সঙ্গে কি বাম দলরা জড়িত? সেটি আপনি দেখেন না তারা কি করেছে? তারা আছে মিছিল করেছে, মিছিল করার অসুবিধা নেই, সবসময় কেন মিছিল করেন না? যখন বিএনপি নেতারা বলে তখন বামরা খুব ঘুমাই থাকে, তাদের কোনো ঘুম ভাঙে না। যখন কোথাও জামাত একটু ভুল করলো, ভুলটা আমরা করতে অনিচ্ছা ভুল হয়ে যেতে পারে, তখন তারা যে সব একযোগে হয়ে যায়। এই যে বাংলাদেশের বাম পলিটিক্স নীতি বহির্ভূত, এই জন্যই বাংলাদেশে কেউ এখন আর বাম সংগঠন সংখ্যালঘু হয়ে গেছে, এদের কেউ আর করতে চায় না। দেখুন যেটি এখানে বলেছেন আমাদের দুদু ভাই, এটি মিডিয়ার কথা, আমরা বলতে চাই না। এই যে গত 1.5 বছর বা অর্ধশত নারীর দর্শনের শিকার হয়েছে, এটি মিডিয়ার খবর, আমরা কিন্তু বলছি, আমরা বানাই বলছি না। নানা ধরনের এবার সারা দেশে আমাদের যে নারী হেনস্থার শিকার হচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় হচ্ছে। এটাকে এখন ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য একটা ইস্যু খুঁজছিলেন, একটা পেয়ে গেছেন ইস্যু, বস এটাকে এখন বড় করে নিয়ে এসে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা, এটি আসলে সফল হবে না। শেরপুরে একটা ঘটনা, আমাদের এটা জল করিমকে ওনারা হত্যা করেছেন, আবার দেখলাম 2 জায়গা পারিবারিক মানে কলহে মানুষ মারা যায়, এটাকেও রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হয়। আসলে ওনারা এমন করে ব্যাকফুটে চলে গিয়েছেন, এটাকে যে ওনারা ভালো করে ডিফেন্ড করে সামনে আগাবেন, তার যৌক্তিক কোনো ইস্যু এজেন্ডা না পাওয়ার কারণেই ওই যে সিলে কান নিয়ে গেছে বলে দৌড়াচ্ছে হলো সিলের দিকে, কানে হাত দিয়ে দেখে না। এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ওনাদের হয়ে গিয়েছে। দেখুন আপনি আরেকটা কথা এখানে বলেছেন, আমাদের গণভোটে হা দেওয়া নিয়ে। দেখুন আমি এখানে আসার আগে এটা শহীদ পরিবারের সাথে আমার সাক্ষাৎ ছিল, শহীদ এসেছেন যারা ঢাকা 11 আসনে আছেন, তাদের কান্না, তারা আমাদেরকে বলেছেন যে আমরা এমন বাংলাদেশ চাই যারা দেশ বিক্রি করবেন না, আপনারা আমাদেরকে সংস্কারটা বাস্তবায়ন করে দেন। দেশ বিক্রি আসলে কারা করতে চায়? না, দেশ বিক্রির প্রসঙ্গ আসছে তাদের কেন? কাছে মনে হয়েছে আমলিক করেছে, তাদের কাছে মনে হয়েছে যাতে ওই জায়গায় দেশটা আর না যায়, দেশকে আপনারা ধারণ করবেন, এটা মানে দুর্নীতি উপহার দিবেন, আপনারা আমাদের বিচারটা করেন, সংস্কারটা বাস্তবায়ন করেন, আপনার হাদি হত্যার বিচার আপনারা করেন। তো এগুলো করতে গেলে কি আমাদের সংস্কারের পক্ষে আমাদের হাঁ বলতে হবে না? আমরা ধন্যবাদ জানাই আমাদের বিএনপি চেয়ারম্যানকে, তিনি বলেছেন এটা আমাদের দাবি ছিল, কারণ আমরা সবার দেশটাকে আমরা ওন করি, এখন যদি দেরিতে বলে ফেলেছেন, অর্থাৎ আরও আগে বলতে পারলে এটা সবার জন্য ভালো হতো, মানুষ একটা পজিটিভ মেসেজ পেত, না আগামী রাজনীতিটা আমাদের ভালোর দিকে সেখানে যাচ্ছে। আরেকটা ইস্যু ভাই বলেছেন, আমরা যেটা বলি, দেখুন 31 জন আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন যে 14 সালে ইলেক্টেড, আমাদের মহিলা ওয়ার্ড কাউন্সিলরও ছিলেন। আমরা এখনও বলি জামাত ইসলামী এবার সংস্কার কমিশনে আমরা প্রস্তাব দিয়েছি যে ইউনিয়ন পর্যায়ে যে 9 জন করে ওয়ার্ড মেম্বার থাকেন, যাদের সেখানে 9 জন নারী সদস্য থাকেন আলাদা করে, 9 না 18 সেখানে হবে। তো আমরা তো তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন করার জন্য আমরা সেখানে প্রস্তাব দিয়েছি এবং সবাই সেখানে সম্মতি দিয়েছেন। আগামী সংস্কার যে প্রস্তাবনা গ্র্যাজুয়ালি যেটাকে 15% নিয়ে যাওয়া, সেখানে আমার সম্মতি দিয়েছে না। সুতরাং গণভোট আমাদের হাঁ হবে ইনশাল্লাহ, এবং তার ভিত্তিতে আমাদের ইসলাম আগামী নির্বাচনে আপনি দেখবেন
যদি সুন্দর পরিবেশ কাজ করে, যদি নারীর প্রতি হেনস্থা রাজনৈতিকভাবে বন্ধ হয়ে যায়, এটি সময়কে বাস্তব বা আইন যখন এটা বৃত্তি পেয়ে যাবে, তখন স্বাভাবিকভাবে জামাত ইসলাম, যদি আমরা আইনের স্বাক্ষর আমরা করেছি, সে জায়গাটাও আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমাদের দলে আলাপ আলোচনা হচ্ছে। আমি দুদুভাইয়ের কাছে আসতে চাই। তিনি বলছিলেন যে বেশ কিছু বিষয়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, তাই বিএনপি অহেতুক কথা বলছে এবং অবস্থান বলছেন যে তিনি তার দাবি যে বিএনপির অবস্থান নিচের দিকে আছে। আপনি আসলে কি মনে করছেন তার বক্তব্য? বিএনপি আমার মনে হয় দ্বিগুণের বেশি সিট পাবে, কমপক্ষে দ্বিগুণ, তাহলে তো 400 হবে। আর জামাতে ইসলাম যদি দ্বিগুণ পায়, তাহলে সর্বোচ্চ সিট যদি 20টা ধরি 40টা হবে। তা আমরা যদি 400 সিট পেয়ে যাই, আর সিট থাকে কোথায়? দ্বিগুণ। রাজনীতিটা বাস্তব দৃষ্টিতে দেখতে হবে। আমি এখন দাবি করে অনেক কিছু মানে বিরিয়ানি, ভালো ভালো খাবার খেতে পারে, এটা কল্পনাই। বাস্তবতাটা কি? মানুষের হৃদয়ে ঢুকতে হলে পরে মানুষকে সম্মান দিতে হবে, সত্য বলতে হবে। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের অতীত এবং বর্তমান এই ধারাবাহিক সময় যদি আমি বিশ্লেষণ করি, রাজনীতির নির্বাচনে তাদের মানে জাতীয় রাজনীতি নির্বাচনে, সংসদ নির্বাচনে খুব ভালো কিছু হয় নাই। এবার তারা প্রত্যাশা করছে। সেই প্রত্যাশা কেন, কিসের জন্য? আন্দোলনে ছিল। বাংলাদেশের প্রথম সামরিক বাহিনীর যে বিরোধিতা রাজনীতির 86-এর যে নির্বাচন, সেই জিয়া রহমান মারার পরে, সেখানে যে বৈধতা, বেগম জিয়ার নেতৃত্বে নির্বাচন বয়কট, আমাদের সঙ্গে থাকার কথা ছিল জামাত ইসলামের, কিন্তু সে আওয়ামী লীগের সঙ্গে সেই নির্বাচনে যোগ দিচ্ছে। হ্যাঁ, একটা সংগঠনের নির্বাচন প্রিয়তা থাকতে পারে, না থাকতে। আরেকটি কথা তিনি বলছেন যে দেশ বিক্রির একটি আশঙ্কার কথা আমি বলছেন। দেশ বিক্রির কথা বলবো না এই কারণে, ভিন্ন মতে প্রতি, যেমন বাম রাজনীতির প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। তারা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সপক্ষে কাজ করেছে, জামাত মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করেছে। বাম যদি মুক্তিযুদ্ধের পক্ষে থেকে অমার্জনীয় অপরাধ করে থাকে, আর জামাত ইসলাম যদি মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে অমার্জিত একেবারে স্বর্গে বাস করে থাকে, তো এটা লজিক্যাল না। আমি বামের রাজনীতি করি না, জামাত ইসলামের রাজনীতি করি না, মুসলিম লীগের রাজনীতি করি না, আমি বিএনপি করি, কিন্তু তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকতে হবে না? ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে না? যদি ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা না থাকে, সে তো গণতন্ত্রই না। জামাত ইসলামের ত্রুটি বিচ্যুতি আমি আলোচনা করতে পারি, এমনকি বামপন্থীদেরও ত্রুটি বিচ্যুতি আমরা আলোচনা করতে পারি, কিন্তু শ্রদ্ধা থাকতে হবে। অমার্জনীয় শব্দ প্রয়োগ করে এই যে ভৎসনা করা যাকে বলে, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে, রাজনীতিকে সমৃদ্ধ করবে না। এটা বরঞ্চ ফ্যাসিবাদকে আরো বেশি সামনের দিকে নিয়ে আসবে। আর দেশ কখনো বিক্রি হয় না। এগুলো পলিটিক্যাল স্লোগান, এবং ওই যেমন সে বিক্রি করবে কি, সে ভারতেই চলে গেছে, বিক্রি করবে কি? গণবিরোধী সিদ্ধান্ত এবং যখন ফ্যাসিবাদের পক্ষ অবলম্বন করবে, যেমন জামাত ইসলাম যখন পাকিস্তানের পক্ষ অবলম্বন করছে, শহীদ জিয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে রাজনীতিতে ফিরে আসার জন্য। যেমন শহীদ জিয়া রহমান বাকশাল পতনের পরে রাজনীতি আনছিল, তখনও কিন্তু জামাত ক্ষমতা, নেম অফ জামাত রাজনীতিতে আসে না, ইসলামিক ডেমোক্রেট লীগ হিসাবে আসছিল। এরশাদ সাহেবের সময় নেম অফ মানে জামাত, অর্থাৎ ইসলামিক ডেমোক্রেট লীগ ভেঙে দল, কয়েকটা ইসলামিক দল মিলে তখন ইসলামিক ডেমোক্রেট লীগ হয়েছিল। এটা জিয়া রহমানের সময়। সেই জন্য কোনো রাজনীতির প্রতি ভালো না খারাপ এটা জনগণ নির্ধারণ করবে। এবার যেমন ভোট আসছে এখন, এর আগের 3টে ভোট ওটা নির্ধারণ হয় না, ওই ভোটে ওটা ভোট না। কিন্তু এবার যে ভোটটা হবে, যদি আমরা সত্যিকারের গণঅভ্যুত্থানের যে লক্ষ্য চেতনার উপরে করতে পারি, তাহলে জামাত বা বিএনপি বা অন্যান্য যে দল
অংশগ্রহণ করবে, সেটা তাদের মানতে হবে। জি, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সংক্ষেপে আপনি একটু জানতে চাই, দুদু ভাই বলছিলেন যে স্বপ্নে বিরিয়ানি খাওয়ার মতন অবস্থা, আসলে জামায়াত কি সেই অবস্থায় যে স্বপ্নে বিরিয়ানি খাওয়ার কথা ভাবছে? এটা বলতে পারেন, আবার ওনারা অহংকারও করতে পারেন। আমরা অহংকার করব না, আমরা বাস্তবতা নিয়ে বলি। এখন জামাতের সাথে 11 দল আমরা আছি, এখানে বীর বিক্রম আছে, মুক্তিযোদ্ধারা এখানে আছে, এখানে আমাদের বিপ্লবের যারা করেছেন সেই দলটা আমাদের সাথে আছে, এবং সাম্প্রতিক যে সার্ভেগুলো হয়েছে সেটাও বলে যে এবারে মানুষের পরিবর্তন চাচ্ছে, এবং সেই পরিবর্তনটা কিন্তু 11 দলীয় নির্বাচন ঐক্যের পক্ষে সেখানে হবে। সুতরাং ওনারা দ্বিগুণ সিট পাবেন। আমি জানি না ওনারা কোথায় থেকে এই জরিপটা করেছেন। বাংলাদেশে যারাই এবার সার্ভে করেছেন, কোনো সার্ভেতে এরকম দ্বিগুণ পাওয়ার সম্ভাবনা কারো যদি থাকতো, তাহলে ওনারা এই কাজটা কেন করলেন? ওনারা এলডিপিকে ভাঙলেন, এনপিপিকে ভাঙলেন, এনডিএমকে ভাঙলেন, সব দলকে ভাঙে কেন ঢুকালেন তা বিএনপিতে বলেন তো? ওই যে বয়, যদি এত ওনারা কনফিডেন্স থাকতো দানেশ জিতে যাবে, তাহলে ওনারা সব, যেখানে জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের উপকার, এবার তারা কি করেছেন? সব দলকে বিলুপ্ত করে কি করেছেন? দানেশের প্রতি নিয়ে আসছেন। এটা কেন করেছেন বলুন তো? ওই যে যদি হেরে যান, যার জন্যই 5টা মতো দল এবার কি হয়েছে, এই বিএনপি বিলুপ্ত হয়ে গেছে। এটা দল নাই, নেতা এসে যোগ দিয়েছেন বিএনপিতে, দানশীষ প্রতীক নিয়েছেন। তো যদি বাস্তবতা, এটাই বাস্তবতা, বাকি যা বলা হয় এটা মানুষকে বলা হয় যে আমরা তো আসলে আছি, আমাদেরকে তো ভয়, আমরা তো মোটামুটি সাহসী আছি। আমরা এটা অনেকটা গভীর অন্ধকারে জিজি পোকাকে ভয় পেয়ে আমি খুব বীরুত্তম সাহসী বলা যায়। বাস্তবতা ওনারাও বুঝেন ভোটের মাঠে সিচুয়েশন কিন্তু ভালো না, যার জন্যই ওনারা ভয়ভীতি দেখাচ্ছেন। ভোট কেন্দ্রে আসবেন না, মহিলারা আসবেন না, বোরকা পরানোর জন্য এটি বাস্তবতা হয়ে থাকে। আমি এই টকশো আমি আমাকে শেষ করতে হচ্ছে আজকে। মিথ্যে কথা বলার জন্য আমি কেন আসুন, ভয়ভীতি দেখাচ্ছি যেন ভোট কেন্দ্রে না আসে। আপনি আপনারটা বলুন, শেষ আমি তো পর্যায়ে চলে এসেছি। সব জিনিস একটা সীমা থাকে। সন্ত্রাস হচ্ছে না দিদু ভাই? আমি আজকে শেষ করছি আপনাদের। আপনারা দুদু ভাই আপনি শেষ করছি। দর্শক, আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে কাল ঠিক রাত 12টা।